আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে মোট 294টি আসনে, সেই আসনগুলিতে বর্তমানে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোন বিধানসভা আসনে কোন প্রার্থীকে এমএলএ টিকিট দিতে চলেছে তার একটা সম্ভাবনা আমরা আলোচনা করব। বিগত এপিসোডগুলিতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মোট 23টি জেলার এক একটি জেলা ধরে ধরে সেই সকল জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্র কতগুলি রয়েছে, সেই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে কোন দলের কতটা ভোট পেয়ে কতটা লিড করতে পারে, কতটা মার্জিন করতে পারে, কোন দল রানার আপ হতে পারে, কোন দল তৃতীয় স্থানেরও থাকতে পারে, সেই জেলার যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে দ্বিমুখী লড়াই নাকি ত্রিমুখী লড়াই হতে পারে ইত্যাদি ডিটেলস আমরা আলোচনা করেছি। আপনারা সেগুলো অনেক ধৈর্য ভরে আগ্রহ ভরে দেখেছেন এবং আপনাদের সেই সকল বিষয়ে আপনাদের নিজেদের ব্যক্তিগত সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এর জন্য জব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আসুন আজকের এপিসোডে আমরা আসন্ন 2026 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট 294টি আসনে কোন প্রার্থীকে এমএলএ টিকিট দিতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তারিতভাবে কিংবা এলোমেলোভাবে কিংবা সাজিয়ে গুছিয়ে আলোচনা করে নিই। প্রথমে যে জেলাটির দিকে আমরা চোখ রাখবো সেটা হলো কোচবিহার জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 9টি। দেখে নেব এই 9টি বিধানসভা আসনের মধ্যে কোন আসনটিতে কোন প্রার্থী এবারে ভোটে দাঁড়াতে পারে বা কোন প্রার্থী এখানে ভোটের টিকিট পেতে পারে। প্রথমেই রয়েছে মেখলিগঞ্জ, যেখানে সম্ভাবনা রয়েছে প্রকাশ চন্দ্র অধিকারী। দেখুন, আমরা কিন্তু বাকিগুলো আবার ব্ল্যাঙ্কস রেখে দিয়েছি। এর প্রধান কারণ হলো এগুলিতে এখনও পর্যন্ত কোন প্রার্থী হতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, তাই এগুলো একটু ব্ল্যাঙ্কস থাক। পরবর্তী এপিসোডে এগুলোকে আমরা পূরণ করে সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখনও পর্যন্ত যে তথ্য আসছে, যে সমীক্ষা থেকে যে সকল তথ্য পাওয়া যাচ্ছে, ডেটা সংগ্রহ করতে পেরেছি, সেগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। নেক্সট দেখুন শীতলকুচি, এখানে পার্থ প্রতিম রায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। সিতাই সঙ্গীতা রায়, যেখানে সদ্য হয়ে গেল বিধানসভা উপনির্বাচন, সেই সঙ্গীতা রায়, যিনি সঙ্গীতা রায় টাইটেল ব্যবহার করেন কিন্তু তিনি কে, সেই সঙ্গীতা রায় বসুনিয়া, সেই প্রার্থীর কথা বলছি। তিনি কিন্তু এখানে ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছেন, লক্ষাধিক ভোটে। এবারেও কিন্তু তিনি এখানে প্রার্থী হতে পারেন, তার একটা সম্ভাবনা রয়েছে। দিনহাটাতে কিন্তু উদয়ন গুহ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা। এরপর আসি জলপাইগুড়ি জেলা, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 7টি, যার মধ্যে ধূপগুড়ি এই বিধানসভা আসনটিতে ডক্টর নির্মল চন্দ্র রায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি বিধানসভা আসনটিতে ডক্টর প্রদীপ কুমার বর্মা তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজগঞ্জ, এখানে খগেশ্বর রায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। ডাবগ্রাম ফুলবাড়ি, গৌতম দেব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। মাল বুলুচিক বড়াইক, এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। নাগরাকাটা, এখানে এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোন প্রার্থী হতে পারেন, সে ব্যাপারে অন্তত 60% 70% সম্ভাবনা এলে তবেই কিন্তু আমরা আপনাদের সামনে সেগুলো প্রোভাইড করব। পরবর্তী জেলার দিকে চোখ রাখবো, যেটা হলো উত্তর দিনাজপুর জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 9টা। দেখে নেব এই 9টা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হতে চলেছেন। বিধানসভা আসন চোপড়া, এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন হামিদুল রহমান। ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন আব্দুল করিম চৌধুরী। গোয়ালপুরে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মোহাম্মদ গৌতম রবানি। চাকুলিয়া, এখানে মিরহাজুল আরফিন আজাদ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। করণদিঘি বিধানসভা আসনে গৌতম পাল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। হেমতাবাদ, সত্যজিৎ বর্মন এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কালিয়াগঞ্জ, সৌমেন রয়, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইটাহার, মোশাররফ হোসেন, এখানে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা তৃণমূল কংগ্রেস 2021-এ যে ফল করেছে, 294টি বিধানসভা আসনের মধ্যে 216টি আসন তারা জয়লাভ। শুধু তাই নয়, এবারে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনের 42টি লোকসভা আসনের মধ্যেই তারা কিন্তু খুব ভালো একটা র্যাঙ্ক করেছে। সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা বলবো যে সকল বিধানসভা কেন্দ্রটিতে 2024-এর লোকসভা নির্বাচনে তাদের পরাজয় ঘটেছে, পাশাপাশি 2021-এ যে সকল বিধানসভা কেন্দ্রগুলিতে
বিধানসভা নির্বাচন 2021-এ তাদের পরাজয় ঘটেছে, অর্থাৎ বাকি যে 77টা বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করেছিল সেই সকল আসনগুলিতেই কিন্তু কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বাকিগুলোতে যে মানে পরিবর্তিত হবে না সেটা বলা যাবে না, হবে কিন্তু কতিপয়। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এইরকম একটা সিচুয়েশন কিন্তু এখনও পর্যন্ত বিলংস করছে রাজনৈতিক মহলে। যাই হোক, পরবর্তী জেলার দিকে আমরা চোখ রাখবো, যেটা হলো নদিয়া জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 17টি। দেখে নেব এই 17টি বিধানসভা আসনের জন্য কারা কারা সিলেক্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমে আসি করিমপুর বিধানসভা আসন, যেখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিমলেন্দু সিংহ রায়। পরবর্তী তেহট্ট, যেখানে তাপস কুমার সাহা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। পলাশিপাড়া, মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। কালীগঞ্জ, নাসিরউদ্দিন আহমেদ এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন। নাকাশিপাড়া, যেখানে কল্লোল খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই আসন থেকে ভোটে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। চাপড়া, এখানে রুকবানুর রহমান এই আসন থেকে তৃণমূলের হয়ে লড়তে পারেন। কৃষ্ণনগর উত্তর, এখানে এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোন প্রার্থী এখানে ভোটে দাঁড়াতে পারে। নেক্সট নবদ্বীপ, পুণ্ডরীকাক্ষ সাহা, যিনি এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর দক্ষিণ, এখানে দেখুন উজ্জ্বল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, ব্রজ কিশোর গোস্বামী এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। রানাঘাট উত্তর পশ্চিম, এখানে দেখুন মুকুটমণি অধিকারী, যিনি এখানে কিন্তু এই সদ্য হয়ে যাওয়া 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের পরেই যে বিধানসভা নির্বাচন হলো রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেখানে কিন্তু মুকুটমণি অধিকারী বিপুল ভোটে জয়ী হয়েছেন। যাই হোক, এবারে কিন্তু তার ভোটে টিকিট পাওয়ার সম্ভাবনা দেখাই যাচ্ছে। তবে এটা ঠিক যে বিধানসভা উপনির্বাচনে সে টিকিট পেয়েছে বলেই যে এবারেও সেটা পাবে, সেটা কিন্তু 100% করে শিওর করা যায় না, কনফার্ম করা কিন্তু এটা যায় না, কিন্তু সম্ভাবনা এখানে থাকছে। কেননা ভোট মানে যে বিধানসভা উপনির্বাচন মানে সেই শাসক দলের পাল্লা ভারী, শাসক দলের জয়লাভ ঘটে, সেটা অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু ভোটের ক্ষেত্রে কখন কি হবে বলা যায় না, রাজনীতির ক্ষেত্রে কখন ওঠা, কখনো পড়া, কখনো বসা, কি হবে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা রয়েছে। সেজন্যই কিন্তু আজকের এপিসোডে আমরা সেগুলো আলোচনা করছি। মুর্শিদাবাদ জেলার দিকে একটু চোখ রাখুন, যেখানে মোট 22টি বিধানসভা আসন রয়েছে। এই জন্য কিন্তু এই জেলার উপর যে কোনো রাজনৈতিক দলেরই কিন্তু একটা টার্গেট থাকে। দেখে নেব ফারাক্কাতে কিন্তু মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। শামসেরগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে আমিরুল ইসলাম টিকিট পেতে পারেন। সুতি বিধানসভা আসনটি থেকে ইমানি বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে জঙ্গিপুর, জাকির হোসেন এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ হতে পারেন। রঘুনাথগঞ্জ, আকরুজ্জামান, যিনি এখান থেকে অর্থাৎ রঘুনাথগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। সাগরদিঘি, বরুণ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে ভোটে দাঁড়াতে পারেন, তার একটা সম্ভাবনা রয়েছে। লালগোলা, মোহাম্মদ আলী এখান থেকে কিন্তু লালগোলা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভগবানগোলা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রেয়াত হোসেন সরকার। অপরদিকে রানীনগর থেকে সৌমিন হোসেন প্রার্থী হতে পারেন। মুর্শিদাবাদ, এখানে এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই। নবগ্রাম, এখানে কানাই চন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে চলেছেন। খড়গ্রাম, আশিস মার্জিত তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে চলেছেন। বড়োয়ান, জীবন কৃষ্ণ সাহা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। কান্দি, এই বিধানসভা আসনটিতে দেখুন অপূর্ব সরকারের টিকিট পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভরতপুর, মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, যেখানে হুমায়ুন কবির এখানে কিন্তু প্রার্থী হতে পারেন। রেজিনগর, আলম চৌধুরী এখানে প্রার্থী হতে পারেন। বহরমপুর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে শেখ হাসানুজ্জামান। হরিহরপুর বিধানসভা আসনটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন নিয়ামত শেখ। অপরদিকে নওদা বিধানসভা আসনটি থেকে শাহিন মমতাজ বেগম তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে পারেন, তার একটা সম্ভাবনা রয়েছে। ডোমকলে দেখুন জফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। অপরদিকে জলঙ্গি, আব্দুল রাজ্জাক তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে ভোটে দাঁড়াতে পারেন, তার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু বেলডাঙ্গা বিধানসভা আসনটিতে এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোন প্রার্থী এখানে ভোটে দাঁড়াতে পারে। পরবর্তী জেলা হলো মালদা জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 12টি। দেখে নেব এই 12টি বিধানসভা আসনে কোন কোন প্রার্থী এখানে ভোটে দাঁড়াতে পারেন। এদের মধ্যে হবিবপুর, গাজল এখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
কিন্তু অপরদিকে চাঁচল এখানে নিহার রঞ্জন ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারে। হরিশ্চন্দ্রপুর তাজমুল হোসেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে চলেছেন। মালতীপুর রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের হয়ে আপাতত প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রাতুয়া সমর মুখার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। মানিকচক সাবিত্রী মিত্র তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। অপরদিকে মালদা ইংরেজ বাজার এখানে এখনও পর্যন্ত সম্ভাব্য প্রার্থী সেরকম কোনো দিক এখনও পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে না। মাথাবাড়ি সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে চলেছেন। সুজাপুর মোহাম্মদ আব্দুল গনি তৃণমূল কংগ্রেসের হয়ে মালদা জেলা থেকে এই সুজাপুর বিধানসভা আসনে ভোটে দাঁড়াতে পারেন। বৈষ্ণবঘাটা যেখানে চন্দনা সরকার এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। চলে আসবো দক্ষিণ দিনাজপুর জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 6টি। দেখিনি এই 6টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে কে ভোটে দাঁড়াতে পারে। দেখুন এখানে কিন্তু সেরকম কোনো সমীক্ষা আপাতত পাওয়া যাচ্ছে না। কুশমান্ডি বালুরঘাট তপন গঙ্গারামপুর এখানে কিন্তু সেরকম কোনো কে প্রার্থী হবে সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। খুব শীঘ্রই সেই সমীক্ষা আমরা নিয়ে আসবো যেখানে কিন্তু এই জায়গাগুলো সম্পূর্ণ আকারে বা পূর্ণাঙ্গ আকারে পাবেন। আপাতত যে সমীক্ষা যে তথ্য আমরা পাচ্ছি যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা বিভিন্ন নিউজ চ্যানেল কিংবা তর্ক বিতর্কে যে অংশগ্রহণে বিভিন্ন বক্তব্য উক্তি সেই সকল জায়গা থেকে সংগ্রহ করে এগুলো কিন্তু আমরা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যাই হোক এই জেলায় যে 6টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে আপাতত 2টির আমরা সংগ্রহ করতে পেরেছি, যার মধ্যে রয়েছে কুমারগঞ্জ। এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী হতে পারেন তোরাফ হোসেন মণ্ডল। অপরদিকে হরিরামপুর যেখানে বিপ্লব মিত্র। এরপর আসি পুরুলিয়া জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 9টি। এই পুরুলিয়া জেলার অন্তর্গত বান্দোয়ানে এখানে কিন্তু রাজীব লোচন সরেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন। অপরদিকে বলরামপুর জয়পুর এখানে এখনও পর্যন্ত সেরকম কোনো প্রার্থীকে পাওয়া যাচ্ছে না যিনি ভোটে টিকিট পাওয়ার অন্তত 70% বা 70% সম্ভাবনা রয়েছে। কিন্তু বাঘমুন্ডি বিধানসভা আসনতে সুশান্ত মাহাতো অবশ্যই কিন্তু ভোটে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের হয়ে। এদিকে জয়পুর পুরুলিয়া কাশীপুর পাড়া এখানে কিন্তু আপাতত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত কে ভোটে টিকিট পেতে পারে সেরকম কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি ঘোরতর সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাই হোক কিন্তু দেখছি আমরা বাঘমুন্ডিতে সুশান্ত মাহাতোকে পাচ্ছি, অপরদিকে মানবাজারে সন্ধ্যারানী টুডুকে পাচ্ছি, আবার রঘুনাথপুরেও কিন্তু জ্যোৎস্না মান্ডিকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে দেখতেও পেতে পারি, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে যাব পরবর্তী জেলার দিকে যেটি ঝাড়গ্রাম জেলা অর্থাৎ নবনির্মিত ঝাড়গ্রাম জেলা। নয়াগ্রাম এখানে দুলাল মুর্মু সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। গোপীবল্লভপুর এখানে খগেন্দ্রনাথ মাহাতো তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। ঝাড়গ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য ভোটে লড়তে চলেছেন বীরবাহা হাসদা। অপরদিকে বিনপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন পরেশ মুর্মু। এবারে আসি পশ্চিম মেদিনীপুর জেলায় যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 15টি। এই পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম একদম বিধানসভা আসন অর্থাৎ দাঁতন যেখানে বিক্রম চন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু অপরদিকে কেসিআরই খড়গপুর সদর এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না, কেননা এখানে কিন্তু বিজেপির একটি শক্তপোক্ত ঘাঁটি হওয়ার কারণে এখানে সেরকম করে একটু দাপুটে নেতাকে নামাতে পারে, সেই জন্যই কিন্তু এখানে বিষয়টা এখনও পর্যন্ত আমরা সেই বিষয়টা নিয়ে ভাবছি এবং অপেক্ষাও করছি। সেরকম কিছু আপডেট এলে তবেই কিন্তু এখানে আমরা প্রার্থী পদ বসাবো, নচেত আমরা অপেক্ষা করব। কিন্তু এদিকে দেখুন নারায়ণগড়ে সূর্যকান্ত আটটাকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে 2026-এ ভোটে লড়তে দেখতেও পারি, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এদিকে সবংয়ে কিন্তু মানস রঞ্জন ভূঁইয়া তিনি কিন্তু থাকছেন, অবশ্যই থাকছেন, সে বিষয়ে কিন্তু 100% আমরা শিওর। এদিকে পিংলা অজিত মাইতি এটাও কিন্তু ওই অজিত মাইতি মানস রঞ্জন ভূঁইয়া এরা কিন্তু ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে সবং পিংলা থেকে লড়বেন, সেটা পরিষ্কার। খড়গপুরে দেখুন দীনেন রায়কে আমরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে দেখতেও পারি। ডেবরা বিধানসভা আসনে এখানে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে আমরা ভোটে ময়দানে দেখতে পারি। দাসপুর বিধানসভা আসনে মমতা ভূঁইয়াকে পেতে পারি। ঘাটাল এখানে কিন্তু শঙ্কর দলই পরাজিত হয়েছিলেন 2021-এ। অপরদিকে শীতল কপাট এখানে জয়ী হয়েছিলেন। স্বাভাবিকভাবেই এখানে শঙ্কর দলইকে এবারে আবারও প্রার্থী করা হবে নাকি সেই ব্যাপারে কিন্তু মমতার সরকার ভাবছে। তবুও আমরা এখানে বলতে পারি ঘাটালে কিন্তু এখানে যেহেতু একটু বিজেপি এখানে জয়ী হয়ে আসছে, এমনকি বিধানসভা নির্বাচন 2021-এর পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু এখানে ঘাটালে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই স্বাভাবিকভাবেই এখানে শঙ্কর দলইকে প্রার্থী করা হতে পারে, তার সম্ভাবনা কিন্তু 50%। তাই এখানে কিন্তু আমরা এখন আপাতত বসাচ্ছি না, আমরা অপেক্ষা করছি।
বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম। কিন্তু পার্শ্ববর্তী যে বিধানসভা আসন রয়েছে দাসপুর, সেখানে মমতা ভূঁইয়াকে অবশ্যই আমরা পেতে পারি। এদিকে পার্শ্ববর্তী আবারও যেটা রয়েছে চন্দ্রকোনা, সেখানে অরূপ ধারাকে আমরা পেতে পারি। এদিকে গড়বেতাতে উত্তরা সিং হাজরাকে আমরা আগামী বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে পেতেও পারি। শালবনীতে শ্রীকান্ত মাহাতোকে আমরা 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়তে দেখতে পেতে পারি। কেশপুরে শিউলি সাহা অবশ্যই থাকছেন, তিনি ছিলেন, আগামী দিনেও থাকবেন, এখনও আছেন, সেটা পরিষ্কার। কেন কেশপুরে কিন্তু শিউলি সাহা একটু দাপুটে নেতা, সেই জায়গা থেকে কিন্তু কেশপুরে শিউলি সাহার নাম একদম 100% শিওর ধরে রাখুন। এদিকে মেদিনীপুরে সুজয় হাজরাকে আমরা কিন্তু পেতে পারি। দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 14টি। তমলুক, এখানে কিন্তু সৌমেন কুমার মহাপাত্রকে এখানে আমরা আগামী বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে পেতে পারি। পাঁশকুড়া পূর্ব, এখানে বিপ্লব কুমার চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের হয়ে পেতে পারি। পাঁশকুড়া পশ্চিমে ফিরোজা বিবিকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে দেখতে পারি। এগরাতে তরুণ মাইতিকে আমরা ভোটের ময়দানে দেখতে পাবো, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নন্দকুমারে সুকুমার দেকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে দেখতে পারি। মহিষাদল, এখানে তিলক চক্রবর্তীকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে দেখতে পারি। কিন্তু নন্দীগ্রামে এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে কে দাঁড়াবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না, কেননা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে প্রার্থী হয়ে নিজেই কিন্তু পরাজিত হয়েছিলেন। প্রতিপক্ষ অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। অপরদিকে মীনাক্ষী মুখার্জি কিন্তু সিপিএমের পক্ষ থেকে এখানে ভালো একটা মোটামুটি ভালো রেজাল্ট করেছিলেন। সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হবে, তৃণমূল কংগ্রেস, বিরোধী দল বিজেপি, অপরদিকে 3 নম্বরে থাকবে সিপিএম। সেই জায়গা থেকে এখানে প্রার্থী কে হবে সেটা কিন্তু আপনি সবাই কিন্তু ভাবছি, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের প্রধান শাসক দল তারাও কিন্তু ভাবছেন। তাই এখনও পর্যন্ত সেরকম কিছু সম্ভাবনা, এখনও পর্যন্ত সেরকম শিওর না হলে এই নন্দীগ্রাম বিধানসভা আসনে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কে প্রার্থী হতে পারে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে অপেক্ষাই করতে হবে। চলুন পরবর্তী বিধানসভা আসনগুলো দেখে নিই। এই পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি বিধানসভা আসন হলো চণ্ডীপুর, যেখানে সোহম চক্রবর্তী অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তীকে এবারেও কিন্তু আমরা ভোটে লড়তে দেখতে পারি। অপরদিকে পটাশপুরে উত্তম বারিককে পেতে পারি। কিন্তু কাঁথি উত্তর, এটা তো শুভেন্দু অধিকারীর একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি, নিজের ঘরের বিধানসভা কেন্দ্র বলা চলে। তাই এখানে কাকে প্রার্থী করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্থির হয়নি, স্থির হোক, কেননা সেটা কিন্তু একটা হাই ভোল্টেজ বিধানসভা আসন বলা চলে। তাই এখানে প্রভাবশালী বিধানসভা আসনে কে প্রার্থী হবে সেটা বলা যাবে না। ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, সেম ব্যাপার। তাই আমরা এগুলো ফাঁকা রাখছি। কিন্তু রামনগর, এখানে অখিল গিরিকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে দেখতে পারি। এদিকে হুগলি জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 18টি, যার মধ্যে উত্তরপাড়া বিধানসভা আসনটিতে কাঞ্চন মল্লিক অর্থাৎ অভিনেতা কাঞ্চন মল্লিককে আমরা এবারেও প্রার্থী হিসেবে পেতে পারি তৃণমূল কংগ্রেসের হয়ে। এদিকে শ্রীরামপুরে সুদীপ্তা রায়কে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে পেতে পারি। চাপদানি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন অরিন্দম গুইনকে। এদিকে সিঙ্গুরে কিন্তু এখনও পর্যন্ত যে পরিস্থিতি সেরকম কোনো টালমাটাল পরিস্থিতি হবে না, এখানে কিন্তু বেচারাম মান্নাকে আপাতত ভোটের ময়দানে আমরা পেতে পারি। চন্দননগর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে প্রার্থী হতে পারেন ইন্দ্রনীল সেন। এদিকে চুঁচুড়া, হুগলি জেলার সদর চুঁচুড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অসিত মজুমদারকে। বলাগড় বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মনোরঞ্জন ব্যাপারী। পান্ডুয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী হতে পারেন রত্না দে। সপ্তগ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা পেতে পারি তপন দাশগুপ্তকে। চলে যাব পরবর্তী বিধানসভা আসনগুলোর দিকে, যেখানে দেখুন হুগলি জেলার পুরসুরা বিধানসভা আসনে সাথী খণ্ডকারকে এখানে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের ময়দানে পেতে পারি। অপরদিকে আরামবাগ স্নেহাশিস চক্রবর্তীকে এখানে টিকিট দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটাই কিন্তু উল্লেখ করলাম, সেই সঙ্গে ডাউটও কিছু রয়েছে সেগুলো বললাম। গোঘাট, এখানে করবি মান্নাকে কিন্তু এখানে প্রার্থী করা হতে পারে। খানাকুল, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, এই সকল বিধানসভা আসনগুলিতে কিন্তু আপাতত সেরকম কোনো সম্ভাবনা দেখা যায়। ধনেখালি, অসীমাপত্র, তারকেশ্বর, রামেন্দ্র সিংহ রায় এই জায়গা থেকে কিন্তু প্রার্থী হতে পারেন। দেখে নেব হাওড়া বিধানসভা আসন কটি রয়েছে। হাওড়া জেলায় বিধানসভা আসন রয়েছে 16টি। এই 16টি বিধানসভা আসনের মধ্যে বালি বিধানসভা আসন থেকে রানা চ্যাটার্জি, হাওড়া উত্তর থেকে গৌতম চৌধুরী, হাওড়া মধ্য থেকে অরূপ রায়, শিবপুর থেকে মনোজ তেওয়ারি, হাওড়া দক্ষিণ থেকে নন্দিতা চৌধুরী, সাকরাইল থেকে প্রিয়া পাল, পাঁচলা থেকে
গুলশান মল্লিক এবং উলুবেড়িয়া পূর্ব থেকে বিভাস বোস তৃণমূল কংগ্রেসের হয়ে এই সকল প্রার্থীরা আগামী 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন। এদেরকে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ভোটের টিকিট দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেরকম কিন্তু একটা সম্ভাবনা আপাতত কিন্তু রাজনৈতিক মহলে পাওয়া যাচ্ছে। হাওড়া জেলার অন্যান্য বিধানসভা আসনগুলির মধ্যে উলুবেড়িয়া উত্তর, এখানে নির্মল মাঝি সম্ভাব্য প্রার্থী হতে পারেন। উলুবেড়িয়া দক্ষিণে প্রার্থী হতে পারেন পুলক রায়। শ্যামপুর বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কালীপদ মণ্ডল। বাগনান বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন অরুণাভ সেন। আমতা বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন সুকান্ত পাল। অপরদিকে উদয়নারায়ণপুর থেকে সমীর কুমার পাঁজা, জগৎবল্লভপুর থেকে সীতানাথ ঘোষ, ডোমজুর থেকে কল্যাণেন্দু ঘোষ এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে চলেছেন, সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। হাই ভোল্টেজ এলাকা কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যেখানে মোট 11টি বিধানসভা আসন রয়েছে। এই 11টি বিধানসভা আসনের মধ্যে কলকাতা বন্দর 1 নম্বর বিধানসভা আসন, কলকাতা জেলার 1 নম্বর বিধানসভা আসন বন্দর, অর্থাৎ কলকাতা বন্দর, এখানে সম্ভাব্য প্রার্থী ফিরাদ হাকিম। বানানটা একটু গন্ডগোল হয়েছে, সরি ফর দ্যাট। অপরদিকে ভবানীপুর মমতা ব্যানার্জি, এখানে কিন্তু তিনি আবারও প্রার্থী হবেন, কেননা 2021-এ নন্দীগ্রামে তিনি পরাজিত হওয়ার পর তার ঠিক 6 মাসের মধ্যেই এই ভবানীপুর বিধানসভা আসন থেকে মমতা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে কিন্তু তিনি এখানে ভোটে জয়ী হয়ে নিজের মুখ্যমন্ত্রী আসন বাঁচিয়ে রেখেছেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আর দ্বিতীয়বার হয়তো সেরকম ভুল করবেন না, হয়তো এখানেই তিনি প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা এখানে আপাতত তিনি কিন্তু এই ভবানীপুর বিধানসভা আসনেরই এমএলএ। রাসবিহারী দেবাশিস কুমার এই আসন থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। বালিগঞ্জ বাবুল সুপ্রিয়, সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়, সদ্য বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু এখানে এই আসন থেকে প্রার্থী হতে পারেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। চৌরঙ্গি নয়না ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এন্টালি স্বর্ণকমল সাহা এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। বেলেঘাটা পরেশ পাল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। জোড়াসাঁকো বিভেদ গুপ্ত এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। শ্যামপুকুর শশী পাঁজা তৃণমূল কংগ্রেসের হয়ে এই আসন থেকে ভোটে লড়তে চলেছেন আগামী 2026-কে লক্ষ্য রেখে। মানিকতলা সুপ্তি পাণ্ডে, সুপ্ত হয়ে গেছে, সরি ফর দ্যাট। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন 2024 লোকসভা নির্বাচনের পরেই এই বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা আসনে প্রার্থী হওয়াকে নিয়ে সাধন পাণ্ডের পত্নী সুপ্তি পাণ্ডে এবং কন্যা শ্রেয়া পাণ্ডের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল, তারপর শেষ পর্যন্ত আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে বিষয়টাকে মেনটেন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ ফ্রেন্ড সুপ্তি পাণ্ডেকেই এখানে প্রার্থী করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘোষণা করেছিলেন এটা আমার ব্যক্তিগত চয়েস, পার্সোনাল চয়েস। তবে এই সুপ্তি পাণ্ডে প্রার্থী হবে নাকি শ্রেয়া পাণ্ডে প্রার্থী হবে সেটাই এখন দেখার বিষয়, কেননা আপাতত বিধানসভা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হয়েছিল, তাহলে এবারে হয়তো তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হতেও পারে। এটাই হয়তো তাদের আভ্যন্তরীণ মিউচুয়াল একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। সে কারণেই কিন্তু আমরা 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মানিকতলা বিধানসভা আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের হয়ে সুপ্তি পাণ্ডে এবং শ্রেয়া পাণ্ডে উভয়ের নামে উল্লেখ করেছি। এখন দেখা যাক এদের মধ্যে কাকে প্রার্থী করা হয়, কেননা বর্তমানে ক্ষমতায় রয়েছেন সুপ্তি পাণ্ডে, এমএলএ অবস্থায় রয়েছেন, আর শ্রেয়া পাণ্ডে প্রধান দাবিদার হিসেবে অপেক্ষা করছেন। বেশ ক্লিয়ার করতে পেরেছি। এদিকে দেখুন 11 নম্বর কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসন, কলকাতার 11 নম্বর এবং শেষ বিধানসভা আসন, যেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন অতীন ঘোষ। চলে আসবো পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 31টি। এটিকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা রাজনৈতিক দল এখানে ভালো রেজাল্ট করার একটা আশা নিয়ে থাকেন, কেননা এখানে একসঙ্গে 31টা আসনে কিন্তু একটি জেলার মধ্যেই তারা পেয়ে যান। দেখে নেব এই 31টি জেলায় কোন কোন বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে কোন কোন প্রার্থী লড়তে চলেছেন। প্রথমেই গোসাবা, যেখানে সুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে চলেছেন। বাসন্তী, এখানে শ্যামল মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে কুলতলি বিধানসভা আসনে গণেশ চন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। এদিকে পার্থ প্রতিমা এই বিধানসভা আসনে সমীর কুমার জানা তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপে মন্টু রাম পাখিরা তৃণমূল কংগ্রেসের হয়ে
প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অপরদিকে সাগর, এখানে বঙ্কিমচন্দ্র হাজরা তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। অন্যদিকে কুলপি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন যোগরঞ্জন হালদার। রায়দিঘি বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অলোক জলদাতা। এদিকে মন্দির বাজার বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়দেব হালদার। জয়নগর বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ দাস। বারুইপুর বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিভাস সর্দার। ক্যানিং পূর্ব বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শৌকত মোল্লা। ক্যানিং পশ্চিম বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ রাম দাস। বারুইপুর পশ্চিম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিমান ব্যানার্জি। এদিকে মগরাহাট পূর্ব বিধানসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন নমিতা সাহা। এদিকে ডায়মন্ড হারবার, এখানে পান্নালাল হালদার তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে চলেছেন। ফলতা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন কুমার নস্কর। সাতগাছিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন চন্দ্রা নস্কর। বিষ্ণুপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন দিলীপ মণ্ডল। দেখুন, এই বিষ্ণুপুর কিন্তু উত্তর 24 পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। আবার অপরদিকে বাঁকুড়া জেলাতেও কিন্তু বিষ্ণুপুর রয়েছে, সেটা খেয়াল করবেন। সোনারপুর দক্ষিণ লাভলি মিত্র, অর্থাৎ চিত্র অভিনেত্রী লাভলি মিত্র সোনারপুর দক্ষিণ বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। অপরদিকে ভাঙড়, এখানে কিন্তু আপাতত এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সে কারণে আমরা ব্ল্যাঙ্কস রেখেছি। কসবা বিধানসভা আসনে জাভেদ আহমেদ খান তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। যাদবপুর মলয় মজুমদার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। আমরা যাদবপুরকে কিন্তু কলকাতা ধরে নিই, কিন্তু যাদবপুর দেখুন উত্তর 24 পরগনা জেলা অবস্থিত। বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। বেহালা পশ্চিম দুলাল চন্দ্র দাস তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন। অপরদিকে মহেশতলা আপাতত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্কস রয়েছে। বজবজ বিধানসভা আসনটিতে অশোক দেব তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। মেটিয়া বুরুজ তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে প্রার্থী হতে পারেন আব্দুল খালিব মোল্লা। সোনারপুর উত্তর ফিরদৌস বেগম তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। টালিগঞ্জ বিধানসভা আসনে অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। উত্তর 24 পরগনা জেলার মোট বিধানসভা আসন 33টি। দেখে নেব এই জেলায় যে বিধানসভা আসনগুলি রয়েছে। দেখুন, প্রথমেই রয়েছে বাগদা মধুপর্ণা ঠাকুর, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে কনিষ্ঠ এমএলএ বলা চলে, বয়স 25 বছর। আমরা দেখেছি 2024 অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পরে যে 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছিল, সেখানে যেমন মানিকতলায় হয়েছিল, ঠিক একইভাবে বাগদাও কিন্তু তার এই 4টির মধ্যে একটা। এবং এখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর কিন্তু এখানে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, ঠাকুর পরিবারকে নিয়ে যে সমস্যা, সেই বিষয়টিকে ইস্যু করেই কিন্তু শেষ পর্যন্ত এখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু এখানে আপাতত এখনও পর্যন্ত বিধায়ক রয়েছেন। এখন দেখার বিষয় আগামী দিনেও এই মধুপর্ণা ঠাকুরকেই প্রার্থী করতে হয় কিনা বা প্রার্থী করেন কিনা, যদিও তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কেননা মধুপর্ণা ঠাকুরের মাতা মমতাবালা ঠাকুর কিন্তু ইতিমধ্যে ওই বিধানসভা আসন শুধু নয় লোকসভা আসনেও পরাজিত হয়েছেন। যাই হোক, পরবর্তী যেটা রয়েছে বনগাঁ উত্তর গাইঘাটা, এখানে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে স্বরূপনগরে বিনা মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন। বাদুরিয়াতে টিকিট পেতে পারেন কাজী আব্দুর রহমান। এদিকে হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন বর্তমানে জেলে রয়েছেন, অর্থাৎ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা কিন্তু আমি বলছি। দেখুন, এই কারণেই বলছি, আপনি বলবেন জেলে রয়েছে তাকে করে দেন, এখনও পর্যন্ত সময় রয়েছে, এখনও 1.5 বছর সময় রয়েছে। 26-এর এপ্রিল মে মাস করে কিন্তু ভোটের ব্যাপারটা আসছে। এপ্রিল বা মার্চ মাসে শেষ করে ভোটের দামামা বেজে উঠবে, আর তার আগেই কিন্তু এখনও সময় রয়েছে রাজ্যের হাতে প্রায় 1 বছর প্লাস। এর মধ্যে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেল থেকে ছাড়া পেয়ে যান, তাহলে কিন্তু তিনি এই আসন থেকে অর্থাৎ হাবড়া থেকে কিন্তু আবারও ভোটে দাঁড়াবেন। কেননা ইতিমধ্যে অনুব্রত মণ্ডল কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে এসেছেন এবং সেই সঙ্গে আরও অনেক নেতা নেত্রীরা বেরিয়ে এসেছেন। আমরা সেটা ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, অশোকনগর, যেখানে নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন রফিকুর রহমান। অন্যদিকে বীজপুর বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে পারি সুবোধ অধিকারীকে। এদিকে নৈহাটিতে কিন্তু সনদ দেখে পেতে পারি, যিনি কিন্তু এই 10 বিধানসভা আসনের উপনির্বাচনে, 10 বললে ভুল হবে, কেননা ওই যে 4 বিধানসভা আর পরবর্তী যে 6 বিধানসভার উপনির্বাচন হলো সেখান থেকে বলছি, সেখানে কিন্তু সনদ দিয়ে জয়ী হয়েছেন এবং তিনি কিন্তু বর্তমানে এখনও ক্ষমতায় রয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু তাকে আবারও প্রার্থী করা হতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। ভাটপাড়া, এখানে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্কস থাকছে।
এদিকে দেখুন জগদ্দলে সোমনাথ সায়ম, নোয়াপাড়াতে মঞ্জু বসু, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী অর্থাৎ চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এখানে কিন্তু প্রার্থী হয়ে জয়ী লাভ হয়েছেন। আবার এবারেও কিন্তু তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়দাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে এখানে প্রার্থী করলেও করতে পারে, তার সম্ভাবনা প্রবল, একদম 90% বলা চলে। দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এখন এই আসন থেকে কিন্তু জয়ী হয়ে রয়েছেন এবং এখানে কিন্তু তাকে আবারও প্রার্থী করা হতে পারে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে। এদিকে দেখুন কামারহাটিতে মদন মিত্র এখানে প্রার্থী অবশ্যই হবেন। পানিহাটিতে নির্মল ঘোষ এখানে অবশ্যই প্রার্থী হবেন। বরানগরে সায়ন্তিকা ব্যানার্জি, চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। দমদম বর্তমানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই আসন থেকে কিন্তু বিধানসভা ভোটে লড়তে পারেন। রাজারহাট নিউ টাউন যেখানে তাপস চ্যাটার্জি এখানে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিধাননগর সুজিত বসু এখান থেকেই প্রার্থী হতে পারেন, অর্থাৎ সেই দমকল মন্ত্রী সুজিত বসুর কথা কিন্তু আমি বলছি। রাজারহাট গোলকপুর আপাতত এখনও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে মধ্যমগ্রামে রথিন ঘোষকে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি। বারাসাত চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা এখানে বিগত বেশ কয়েকটি ভোটে লড়তে দেখেছি, জয়লাভ করতে দেখেছি এবং এবারেও কিন্তু তিনি পাবেন। কেননা চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু ইতিমধ্যে একবার আমরা বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যেও তাকে সাক্ষাৎকারে দেখতে পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আমার আসন কিন্তু কেবলমাত্র বারাসাত, যদি আমাকে এই আসন দেওয়া হয় তাহলেই কেবলমাত্র আমি ভোটে লড়বো, নচেত আমি ভোট থেকে সরে দাঁড়াবো। সেই জায়গা থেকে দেখতে গেলে তার এই বারাসাতের প্রতি আনুগত্য, ভালোবাসা এবং সেই সঙ্গে মানুষের প্রতি তার বিশ্বাস, সেই জায়গা থেকে কিন্তু তাকে বারংবারই এখানে ভোটে জয়ী করে এসেছে এবং তিনিও কিন্তু এই বারাসাতের উন্নয়নের প্রতি, বারাসাতের মানুষের প্রতি একাত্মতা অনুভবের পাশাপাশি তিনি কিন্তু এখানে আবারও কিন্তু তিনি এখানে প্রার্থী হতে পারেন। দেগঙ্গা রহিমা মণ্ডল এখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। হারোয়া এখানে শেখ রবিউল ইসলাম অর্থাৎ প্রয়াত শেখ হাজি নুরুল ইসলামের বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র শেখ রবিউল ইসলাম এখানে সদ্য হয়ে যাওয়া 6 বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, এবারেও তিনি টিকিট পাবেন 100%, লিখে রাখুন। মিনাখা উষা রানী মণ্ডল এখান থেকে প্রার্থী হতে পারেন। সন্দেশখালী একটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, এখানে সুকুমার মাহাতোকে কিন্তু প্রার্থী করার সম্ভাবনা বেশি রয়েছে। তবে এটা ঠিক, এখানে কিন্তু প্রার্থীপদ চেঞ্জ হতে পারে, কেননা পরিস্থিতি অনুযায়ী এখানে রেখা পাত্র কিন্তু খুব প্রভাবশালী একজন নেত্রী রয়েছেন বিজেপির। সেই জায়গা থেকে দেখতে গেলে সুকুমার মাহাতোকে আপাতত ধরে রাখুন, কিন্তু সেরকম হলে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বসিরহাট দক্ষিণ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। বসিরহাট উত্তরে রফিকুল ইসলাম মণ্ডলকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার একটা সম্ভাবনা রয়েছে। হিঙ্গলগঞ্জে দেবেশ মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেতে পারেন, কিন্তু বনগাঁ দক্ষিণে তৃণমূল কংগ্রেসের হয়ে এখন আপাতত কে ভোটে লড়বেন তার একটা সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেখানে ব্ল্যাঙ্কস থাকছে। এছাড়াও অন্যান্য বিধানসভা আসনগুলোর মধ্যে রয়েছে বিনপুর যেখানে দেবনাথ হাসদা, রায়পুর অর্থাৎ বাঁকুড়া জেলার কথা আমি বলছি, মৃত্যুঞ্জয় মুর্মু এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। তালডাংরাতে ভোটে লড়তে পারেন ফাল্গুনী সিংহবাবু। জোড়াতে অলোক মুখার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন। খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন নবীন চন্দ্র বাগ। এদিকে বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন খোকন দাস। রায়নাতে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন শম্পা ধারা। জামালপুরে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে পেতে পারি অলোক কুমার মাঝিকে। মন্তেশ্বরে পেতে পারি সিদ্ধা কুল্লা চৌধুরীকে। কালনাতে পেতে পারি দেবপ্রসাদ বাগকে। মেমারিতে পেতে পারি মধুসূদন ভট্টাচার্যকে। বনগাঁ উত্তরে পেতে পারি নিশীথ কুমার মল্লিককে। ভাতারে আমরা পেতে পারি মান গোবিন্দ অধিকারীকে। এদিকে পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করতে যেতে পারি। পূর্বস্থলী উত্তরে তপন চ্যাটার্জি। কাটোয়াতে অর্থাৎ আমরা বর্ধমানে কিন্তু প্রবেশ করছি, রবীন্দ্রনাথ চ্যাটার্জি। কেতুগ্রামে শেখ শাহনওয়াজ। মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী। আউশ গ্রামে অভেদানন্দ ঠাকুর। গালাসিতে নেপাল ঘুরি। পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর পূর্ব মজুমদারকে পেতে পারি। রানীগঞ্জে তাপস ব্যানার্জিকে আমরা পেতে পারি। জামুরিয়াতে পেতে পারি আমরা হরেরাম সিংকে। আসানসোল উত্তরে মলয় ঘটককে। বারাবণীতে বিধান উপাধ্যায়কে পেতে পারি। সিউড়ি অর্থাৎ বীরভূম জেলার সিউড়ির কথা আমরা বলছি, বিকাশ রায় চৌধুরীকে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে পেতে পারি। বোলপুরে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে চন্দ্রনাথকে পেতে পারি। নানুরে তৃণমূল কংগ্রেসের হয়ে পেতে পারি বিধানচন্দ্র মাঝিকে। লাভপুরে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করতে পেতে পারি
অভিজিৎ সিনহাকে, সাঁইথিয়াতে লীলাবতী সাহা, ময়ূরেশ্বরে অভিজিৎ রায়, রামপুরহাটে আশিস ব্যানার্জি, হাসানে অশোক কুমার চ্যাটার্জি, নলহাটিতে রাজেন্দ্র প্রসাদ সিংহ, মুরারিতে আব্দুর রহমান। তো আমরা আপাতত 2026 পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসনের একটা সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অর্থাৎ বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতায় যারা রয়েছেন, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের 294টি বিধানসভা আসনে কোন প্রার্থীকে এখানে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য এমএলএ টিকিট দেওয়া হতেও পারে, তার সম্ভাবনা রয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। পূর্ণাঙ্গ যে মোট 294টির আসনের জন্য পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেটা বলবো না, সে দাবিও করব না, কিন্তু অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি যেগুলোর ওপরে 70% চান্স রয়েছে যে সকল প্রার্থীদের আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার, সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যেগুলো নিয়ে এখনও টালমাটাল পরিস্থিতি রয়েছে, এখনও পর্যন্ত স্যাঙ্গুইন নয়, সেগুলো নিয়ে আমরা ব্ল্যাঙ্কস রেখে দিয়েছি। সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র, মোট 294টি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং সেই সঙ্গে ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে কিন্তু আপনারা খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।